গতকাল থেকে অনেক ভাবছিলাম যে কেন তারেক রহমান দেশে আসতে পারবেন না। তারেক রহমান এই সময়ের সবচেয়ে গভীরতম একটি মন্তব্য করেছেন। যে মন্তব্যের গভীরতা অনেক অনেক গভীরে, যা আমরা আমাদের দেশে যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন, যারা খোদ বিএনপির খুব বাঘা বাঘা নেতা বলে দাবি করছেন, তারাও বলতে পারছেন না। এক কথায় কেউই কারো কাছেই সেই তথ্য নাই যে জনাব তারেক রহমান কেন বলেছেন যে আমার দেশে ফেরার বিষয়টা একক নিয়ন্ত্রণাধীন নয়। তার মানে তিনি কি কারো নিয়ন্ত্রণে রয়েছেন? এক বা একাধিক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে তার নিয়ন্ত্রণ রয়েছে? তিনি নিয়ন্ত্রণাধীন নয় যে নিয়ন্ত্রণাধীন শব্দটা ব্যবহার করেছেন, সেটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন? এই বিশ্লেষণ গতকাল থেকে প্রচণ্ড রকম সকল ক্ষেত্রে আলোচনা হচ্ছে। এটি খুব সহসায় বুঝবার মতো কথাও নয়, কারণ তিনি আছেন একটা সিকিউর কান্ট্রিতে, দীর্ঘদিন ধরে তিনি সেখানে আছেন লন্ডনে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্ন রকম সহযোগিতা করে গত 17 বছর টেনে আনছেন। এই দলটাকে এখনো পর্যন্ত একীভূত রেখে, ঐক্যবদ্ধ রেখে তিনি দারুণ সফলতার পরিচয় দিয়েছেন এবং সক্ষমতার পরিচয় দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে মূল প্রশ্ন হলো তারেক রহমান কবে দেশে আসবেন। আমরা যারা গতকাল থেকে বিষয়টি নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি, সেটিতে কয়েকটি বিষয় আমাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়েছে। আমরা 5 আগস্টের পর বিএনপিকে ভারতের দালাল বা ভারতের সাথে বিএনপির কানেক্টিভিটি বাড়ছে, বিএনপি ভারতের শক্তি নিয়ে আবারও দেশে ক্ষমতায় ফেরার একটা ষড়যন্ত্র চালু রেখেছে। কারণ ষড়যন্ত্র এই কারণে বলি যে অন্ততপক্ষে 5 আগস্টের যে শক্তি এখন বর্তমানে বাংলাদেশে সরকার এবং সরকারের পরিবর্তনের পক্ষের শক্তি হিসেবে যাদেরকে বলি, তারা অন্ততপক্ষে ভারতের সাহায্য নিয়ে এদেশে কোনো সরকার ক্ষমতায় আসুক, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, সেটি অনেকেই চায় না। কিন্তু দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক বজায় থাকুক, এটি যে কোনো রাষ্ট্রের সাথে যে কোনো রাষ্ট্রের থাকবেই, এটি কখনো পরিবর্তনযোগ্য নয়। কিন্তু এদেশে রাজনৈতিক কোনো দল ভারতের কোনো ষড়যন্ত্রের সাহায্য নিয়ে ক্ষমতায় আসবে, এটি কেউ মেনে নেবে না। তো সেখানে আওয়ামী লীগ যেহেতু পতিত বা তাদের আর কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে, আমি বলছি বিশেষ করে শেখ হাসিনা যেহেতু চলে গেছে, সেই সরকারের কোনো অস্তিত্ব নেই, সুতরাং বিএনপি ক্ষমতায় আসবে। এখন বিএনপির কি সেই ধরনের কোনো ইচ্ছা আছে যে তারা ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসবে? সেটি মিথ্যা অনেকটাই প্রমাণিত হয়েছে তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে। তারেক রহমানের বক্তব্যের মধ্যে প্রমাণিত হয়েছে যে ভারত এখনো পর্যন্ত তারেক রহমানকে কিনতে পারেনি, তারেক রহমানকে এখনো পর্যন্ত বাগে নিতে পারেনি, যে কারণে তারেক রহমান এখনো পর্যন্ত ভারতের কাছে মাথা নত করেনি। কারণ তিনি বলে দিয়েছেন যে আমি অনিরাপদ। আমি যদি এই মোটা দাগে যেটা বোঝাতে চেয়েছেন তিনি, যে তিনি এখনো পর্যন্ত তার যেই অবস্থান, তাকে আমরা যেভাবে দেখতে চাই দেশের প্রধান হিসেবে, সেখানে এই মুহূর্তে দেশে তিনি মনে করছেন যে এখনো পর্যন্ত দেশের নিরাপত্তা নিয়ে তার মতো একজন ব্যক্তিকে চলাফেরার মতো সেই সুযোগ খুব কম বা সীমিত, বা এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য এত বড় একটা দলের নেতা তিনি, মানে তো বিএনপির তো লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক রয়েছেন এবং নেতারা রয়েছেন, তারা সবাই তো আর একরকম চিন্তা করেন না। এবং তারেক রহমানের নিরাপত্তা নিয়ে চিন্তা করার মতো তো কোনো একটা অথরিটি রয়েছে বা কমিটি রয়েছে, সেই কমিটির সিদ্ধান্ত নিয়েই কিন্তু তাদের চলতে হয়, যেহেতু একটা দলের প্রধান, তিনি তো আর প্রাইভেট কোম্পানির মালিক নন। সুতরাং তার নিরাপত্তাটাও কিন্তু তার দলের বিভিন্ন জন কিন্তু চিন্তা করেই কিন্তু পরামর্শ দেওয়া হয় এবং সেই পরামর্শ মোতাবেক তিনি চলতে বাধ্য, যেহেতু তিনি একটা দলের প্রধানের দায়িত্বে রয়েছেন। সেক্ষেত্রে আমরা যতটুকু বুঝতে পারছি যে তাকে এখনো পর্যন্ত ভারত কাবু করতে পারেনি। ভারত এখনো অন্ততপক্ষে তাকে মিথ্যা আশ্বাস দিয়ে যে তুমি চলে এসো, তোমার পাশে থাকবো আমরা, যে কোনোভাবেই হোক তোমাকে আমরা ক্ষমতার স্বাদ গ্রহণ করতে সহযোগিতা করব। যদি তাই মানতেন জনাব তারেক রহমান, তাহলে কিন্তু তারেক রহমান ভুল করে চলে আসতেন দেশে। বাকি রইল বেগম খালেদা জিয়া, বর্তমানে অনেক অসুস্থ অবস্থায় রয়েছেন, কেন তিনি আসেন না এই অবস্থাতে? এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। দেখুন,
আমি যতটুকু বুঝি, তারেক রহমানকে যদি শেষ করা যায় তাহলে কিন্তু খালেদা জিয়ার যে স্বপ্ন, তার দলের প্রতি যে নির্যাতন, তার উপরে নির্যাতন, তার পুরো পরিবারের উপরে নির্যাতন, এসব নির্যাতনের মানে এগুলি যে কি প্রেক্ষিতে হয়েছে, এগুলি কতটুকু সঠিক ব্যাঠিক ছিল, এগুলি প্রমাণ করবার জন্য তো একটা সময় লাগে, এবং সেই পরিবারের কেউ না কেউ তো এগুলিকে প্রমাণ করবার জন্য বেঁচে থাকতে হবে। সুতরাং তারেক রহমানের এই পরিস্থিতি, খালেদা জিয়ার এই পরিস্থিতির মাধ্যমে তারেক রহমানকে দেশে এনে এমন কোনো ধরনের প্লট তৈরি করবার সম্ভাবনা রয়েছে কিনা, এটিও কিন্তু ফেলে যাওয়ার মতো নয়। আর সরকার আসলে কিছু কিছু বিষয় এখনো পর্যন্ত সন্দেহ তৈরি করে রেখেছে। আমি যতটুকু বুঝতে পারছি যে সরকার এখনো নির্বাচনের ব্যাপারে শতভাগ একটা নির্বাচন যে দিতে পারবে এই ব্যাপারে শতভাগ প্রমাণ রাখতে পেরেছে বলে আমার মনে হচ্ছে না। কেন জানি মনে হচ্ছে যে না, সরকার একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে যে করে হোক আমাদের প্রয়োজন নাই যেন এই দলগুলো একে অপরের মুখাপেক্ষি হয়ে বিরোধিতা বা প্রতিপক্ষতা এতটা মানে চরম পর্যায়ে যাবে যেন দলগুলোই বলে নির্বাচন পেছান, কারণ আমাদের নির্বাচন করবার মতো সে পরিস্থিতি নাই। সুতরাং দলগুলোর রিকোয়েস্টে একসময় নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করুন যে নির্বাচন পেছাবে, সেখানে সরকারের কিছু করণীয় থাকবে না। সুতরাং সরকারকে নিয়ে প্রশ্ন করবার কোনো সুযোগ থাকবে না। আপনি দেখবেন ইতিমধ্যে কিন্তু যেই দলগুলো পাশাপাশি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা কিন্তু এখন একজন আরেকজনের ছায়া দেখতে পাচ্ছে না। ব্যাপারটা এরকম, কেউ কারোর সাথে যোগাযোগ করছে না, কেউ কারো ইনভাইটেশন গ্রহণ করছে না, কেউ কাউকে দেখলে চোখ মানে আপনার সরাসরি চোখে চোখ রেখে কথা বলছে না। বিশেষ করে আমি যদি বলি বিএনপি এবং জামায়াত ইসলামের যে সম্পর্ক, তারা কিন্তু আগের মতো সেই ভালোবাসার সম্পর্ক নেই, সেই সহনশীলতার সম্পর্ক নেই। কিন্তু এই সম্পর্কটা নষ্ট করলো কেন, কারা করছে, কি কারণে করছে, এই নিয়ে গবেষণা করা উচিত। এটা মনে রাখতে হবে, এই পরিবর্তিত বাংলাদেশে যারা পরিবর্তনের পক্ষে ছিলেন তাদের মধ্যে, তাদের মাঝে বিভেদ তৈরি করাটাই কিন্তু সবচেয়ে বড় অস্ত্র ভারতের জন্য, বা এই পরিবর্তনের পক্ষের শক্তিগুলোর বিপক্ষে কাজ করবার সবচেয়ে সহজ ওয়েপন হলো এই শক্তিগুলোকে বিভক্ত করা। সেক্ষেত্রে জামায়াত ইসলামের সাথে বিএনপির বিভক্তির বিষয়টা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এখন অনেকে মনে করতে পারেন যে না, এগুলি হয়তো শুধুমাত্র পলিটিক্যাল ক্রিটিসিজম করে তারা একে অপরকে। আমি সাম্প্রতিককালে সেটা মনে করছি না। আমার কাছে মনে হচ্ছে না, আসলেই একটা শত্রু অবস্থাতে ভাবা শুরু করেছে বিএনপি জামাতকে, এবং জামাত বিএনপি। যে কোনো সময় বড় ধরনের একটা বিস্ফোরণ ঘটবে এই দুই দলের মাঝে, এমন একটা অবস্থার আমি অনুমান করতে পারছি। তো এতে যেসব সম্ভাবনা হতে পারে যে নির্বাচন পিছিয়ে অন্য আরেকটা ষড়যন্ত্রের সূত্রপাত করতে পারে, যদি এই দুটি দল বা পরিবর্তনের পক্ষের শক্তি যদি এখনো পর্যন্ত নিজেদের মধ্যে বসে তাদের সামনের করণীয়গুলি ঠিকঠাক না করে, তাহলে কিন্তু বড় ধরনের ঝুঁকিতে থাকবে এবং ক্ষমতার স্বাদ আর কেউই গ্রহণ করতে পারবে বলে আমার মনে হয় না। আপনারা ভালো করে জানেন, সেনাবাহিনী আমাদের বর্তমানে 24-এর আন্দোলনের সময় যে সেনাবাহিনী ভূমিকা রেখেছে, এটি অতুলনীয়। এটাকে কোনো কিছু দিয়ে তুলনা করবার সুযোগ নেই। তবে অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে যে বর্তমানে সেনাবাহিনী গ্রাউন্ডে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারাই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে একমাত্র এবং শক্তিশালী ভূমিকা অবতীর্ণ রয়েছে। আবার এও ভুলে গেলে চলবে যে তাদের মধ্যেই কিন্তু একটা গ্রুপ ছিল যারা এই 24-এ ছাত্র জনতার উপরে হামলা করার জন্য মাঠে নেমেছিল। সেই লোকগুলো কিন্তু এখনও পরিবর্তিত হয়নি। কিছু কয়েকজনকে হয়েছে, কিন্তু আবার এও মনে রাখতে হবে বিগত সময়গুলিতে আমাদের দেশে যত ধরনের অ্যাসাসিনেশন হয়েছে, সরকার প্রধানদেরকে মারা হয়েছে, এই দেশের ক্ষমতার পথ পরিবর্তন হয়েছে, সব কিছুর মধ্যে সেনাবাহিনীর প্রচ্ছন্ন একটা অংশগ্রহণ ছিল বা সহযোগিতা ছিল। তাছাড়া কখনো সম্ভব হতো না। আমাদের এই ছোট্ট দেশে আমরা সেনাবাহিনীকে অনেক ধরনের
পাওয়ার দিয়ে রেখেছি, সেটা কিন্তু সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটাও সত্য, এই সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু আমরা নিজেরাও অনেক নিগৃহীত হয়েছি। আমাদের দেশেও অনেক পট পরিবর্তন, যেটা কখনো সেনাবাহিনী করবার কথা ছিল না, সে ধরনের এখন যারা আছে আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে তেমন কিছু নেই, কিন্তু কখনোই ছিল না, কিন্তু অনেক কিছু ছিল। সুতরাং তারেক রহমানের ফিরে আসার পেছনে যে সংশয় আমরা তিনি প্রকাশ করেছেন, এখানে আমার কাছে মনে হয় এই বাহিনীগুলোর একদম ভিতর পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত স্পষ্টভাবে পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত তিনি কতটা ঝুঁকিমুক্ত, এর একটা আশঙ্কা আমিও অনুভব করি। আর সর্বশেষ এটাই বলবো যে যে শক্তি এখন পরিবর্তনের পক্ষে আছে, তারা যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে যে কোনো ধরনের ঝুঁকি আসতে পারে, এবং এই ঝুঁকি থেকে বিভক্ত এই শক্তি কতটুকু উত্তরণ ঘটিয়ে সামনের এগিয়ে যেতে পারবে, দেশকে এগিয়ে নিতে পারবে, এ ব্যাপারে আমার সংশয় রয়েছে। আশা করি এগুলি থেকে মুক্তি লাভ করবার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আবারও জাতীয় আলোচনার আয়োজন করা উচিত। তারেক রহমানের বক্তব্য কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, তিনি অনেক গভীরে কিন্তু তিনি আমাদেরকে যাওয়ার জন্য একরকম ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। সুতরাং সবাই আবারও চিন্তা করি কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে। থ্যাংক ইউ। সালাম।